আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম অ্যাকাউন্টিং থিওরি 13 নম্বর অধ্যায় টেস্ট অফ ইউজ অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম অ্যাকাউন্টিং ইনফরমেশন মার্কেট এফিসিয়েন্সি এবং সিএপিএম এই তিনটা নিয়ে আমরা এখানে মোট নিয়ম পাবো কয়টা 8টা নিয়মের অঙ্ক এখানে আমাদের শিখতে হবে প্রথমে 1 নম্বর ফরম্যাট হলো টোটাল রিটার্ন এন্ড রিটার্ন রিলেটিভ এগুলো আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে 2 নম্বর অধ্যায়তে শিখেছিলাম থার্ড ইয়ারে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এটাও কিন্তু ওখানে শেখানো হয়েছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 4 নম্বর ভেরিয়েন্স 5 নম্বরে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন 6 নম্বরে জিওমেট্রিক মিন 7 নম্বরে সিএপিএম আর 8 নম্বরে সিএমএল ক্যাপিটাল মার্কেট লাইন এই 8টা নিয়ম শিখলে বাস এখান থেকে কমন পেয়ে যাব অঙ্ক তাহলে প্রথমে টোটাল রিটার্নে আসি টোটাল রিটার্নে সূত্র আছে দুইটা রিকোয়ারমেন্টের জন্য দুইটা সূত্র এখন এই দুইটা সূত্র বেসিসের কারণে আমরা ভেঙে ফেলেছি 6টা বানাই ফেলেছি কি বেসিস দেখো টোটাল রিটার্ন যখন বন্ডের থেকে আসে তখন ইন্টারেস্ট দিতে হয় যখন স্টক থেকে আসে তখন ডিভিডেন্ড দিতে হয় আর যখন ওয়ারেন্টি হতে আসে তখন ক্যাশ দিতে হয় এই হলো টোটাল রিটার্নের সূত্র তাহলে সূত্রটা পড়ি টোটাল রিটার্ন সমান সমান ইন্টারেস্ট প্লাস P1 মাইনাস P0 ডিভাইড বাই P0 ইনটু 100 হলো টোটাল রিটার্নের সূত্র এখন স্টক যদি হয় ওই একই সূত্রই লিখবো শুধু ইন্টারেস্টের জায়গায় ডিভিডেন্ড লিখতে হবে ডিভিডেন্ড প্লাস P1 মাইনাস P0 ডিভাইড বাই P0 ইনটু 100 এরপরে যদি ওয়ারেন্টি হয় তাহলে ডিভিডেন্ড হয় না তখন ক্যাশ দিতে হয় লামসাম ক্যাশ P1 মাইনাস P0 ডিভাইড বাই P0 ইনটু 100 এই এটা টোটাল রিটার্নের আরেকটা নাম আছে হোল্ডিং পিরিয়ড ইল্ড বিপরীত নাম কিন্তু হ্যাঁ কোন সময় হোল্ডিং পিরিয়ড ইল্ড বলা হবে কোন সময় টোটাল রিটার্ন বলা হবে আচ্ছা এবার আসি রিটার্ন রিলেটিভ আরেকটা রিকোয়ারমেন্ট যদি বন্ডের থেকে আসে তাহলে তো ইন্টারেস্ট হবে তাই সেটা লিখবো ইন্টারেস্ট প্লাস P1 মাইনাস P0 তাহলে ইন্টারেস্ট প্লাস P1 ডিভাইড বাই P0 এখানে 100 নেই আচ্ছা এবার আসো স্টক থেকে যদি আসে ওই একই সূত্র ডিভিডেন্ড প্লাস P1 বাই P0 আর ওয়ারেন্টি হলে ক্যাশ প্লাস P1 বাই P0 একই রকম সূত্র শুধু বেসিসটা চেঞ্জ হচ্ছে আর ওখানে ইনফরমেশন আমরা ইন্টারেস্টের জায়গায় ডিভিডেন্ড লিখতেছি ডিভিডেন্ডের জায়গায় ক্যাশ লিখতেছি এই হচ্ছে তাই না তাহলে কোন সময় কোনটা কি লিখতে হবে বুঝতে পারছো রোমিও ক্লিয়ার তাই না স্যার এই যে বন্ড থেকে কি মানে ইন্টারেস্ট আসলে হ্যাঁ ডেট ডিবেঞ্চার লোন মর্টগেজ বন্ড এদেরকে দিতে হয় কি ইন্টারেস্ট দিতে হয় এইজন্য সূত্রে ইন্টারেস্ট লিখতে হয় আর শেয়ার মালিক এদের নাম আবার 4টা যেমন কমন স্টক শেয়ার ইকুইটি শেয়ার জেনারেল শেয়ার অর্ডিনারি শেয়ার এদেরকে দিতে হয় ডিভিডেন্ড এজন্য ডি লিখতে হয় আর ওয়ারেন্টি এই ওয়ারেন্টি কি ওয়ারেন্টি হচ্ছে কোন একটা কোম্পানি শেয়ার ক্রয় করার ইচ্ছা পোষণ করলে তাদেরকে অগ্রিম কিছু অ্যাডভান্স করা কোন একটা শেয়ার ক্রয় করে কোম্পানি শেয়ার ক্রয় করবা তুমি সেখানে গেলে যে আমি তো আপনাদের শেয়ার ক্রয় করতে চাই তো আমার কিছু শেয়ার দিয়েন তখন তারা বলবে যে আমাদের তো এখন শেয়ার বিক্রি হচ্ছে না আমরা যখন বিক্রি করব তখন আপনাকে জানাবো তখন সে বলল আমি তো কিছু টাকা নিয়ে আসছিলাম এটা আপাতত রাখেন মানে বুকিং দেওয়া শেয়ার কিন্তু পাইলো না অথচ বুকিং দিয়ে চলে আসলো এখন ওই কোম্পানি 1 বছর যাবত হয়তো বা কোনো শেয়ার ছাড়লো না টাকাটা তো ওখানে পড়ে থাকলো তো এই লোকটার মনে করে যে তুমি সেই লোকটা তোমাকে ওরা কিছু একটা প্রাপ্য দেবে না একটা লামসাম কিছু দেবে যে তোমার টাকা নিয়েই তো তারা ব্যবসা করেছে সুতরাং ওটা একটা লামসাম ক্যাশ এটা আমরা ক্যাশ বলে দিই এইটাই কোম্পানির ওয়ারেন্টি হলে এই পরবর্তীতে যখনই শেয়ার ছাড়বে তার অগ্রাধিকার দেওয়া হবে এবং তাকে আগে শেয়ার দেওয়া হবে এই জন্য ওই যতদিন পর্যন্ত ওয়ারেন্টি থাকে ততদিন পর্যন্ত ক্যাশ দেওয়া হয় দেখ আমরা এটা বুঝতে পারলাম তাহলে এখন এই 3টা বেসিসের অঙ্ক আমরা একটু দেখে আসি তাহলে সূত্রটাও মাথায় একটু সেভ হয়ে যাবে নাকি 1 নম্বর ফরম্যাটে অঙ্ক দেখাচ্ছি দেখো ডিটারমাইন দা টোটাল রিটার্ন এন্ড রিটার্ন রিলেটিভ দুটো প্রশ্নই করা হয়েছে এখানে ইফ দ্য বন্ড স্টক এন্ড ওয়ারেন্টি ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন প্রথম একটা বক্স আছে এখানে দেখো বন্ড লেখা আছে তাই না বন্ডের কুপন রেট 11% ফেস ভ্যালু 1000 টাকা পারচেজ প্রাইস 950 সেল প্রাইস 1050
টাইম পিরিয়ড 2 বছর 3 বছর 1 বছর এসব কোনো কাজে লাগবে না হিসাব কোনো কাজ লাগবে না ওটা কোনো কাজে না ওগুলো বাড়তি দেওয়া হয়েছে কারণ দেখো তোমার সূত্রের ভিতরে কোনো বছরের ব্যবহার ছিল না এখন আমরা টোটাল রিটার্ন এই সূত্র লিখবো তারপর রিটার্ন রিলেটিভ পরে লিখবো we know that আমরা জানি টোটাল রিটার্ন সমান ইন্টারেস্ট প্লাস p1 মাইনাস p0 ডিভাইড বাই p0 ইনটু 100 হিয়ারে চলে গেলাম ফেস ভ্যালু 1000 টাকা লেখা আছে ইন্টারেস্ট 1000 এর পরে 11% 110 টাকা হবে p1 1050 আর p0 950 ঠিক তো এখন p0 টা কি p তে প্রাইস p0 হলো বিগিনিং প্রাইস আচ্ছা আর p1 হলো এন্ডিং প্রাইস এর আরো নাম থাকতে পারে যেমন পারচেজ প্রাইস মানে p0 সেল প্রাইস মানে p1 প্রথমে পারচেজ করা হয় তারপরে তো সেল করা হয় এইজন্য এইভাবে নামকরণ করা হয় তাহলে p তে প্রাইস বিগিনিং প্রাইস আর এন্ডিং প্রাইস ক্লিয়ার এখন আচ্ছা আই তে ইন্টারেস্ট ফেস ভ্যালু তো বলেছি ফেস ভ্যালু যা লেখা থাকে আর কুপন রেট মানে সুদের হার এই তো এখন মানগুলো নিয়ে আমরা সূত্রে পোস্টিং দিলাম পোস্টিং দিয়ে ক্যালকুলেশন করলাম ফলাফল আসলো 22.11% কি রবিও ক্লিয়ার নাম্বার নেক্সট স্টক দেয়া আছে স্টক এই স্টকের নাম কয়টা বলেছি চারটা কমন স্টক অর্ডিনারি শেয়ার ইকুইটি শেয়ার জেনারেল শেয়ার তাই তো আর প্রিফারেড বললে আলাদা আবার প্রিফারেডও বলতে পারে পাঁচটা আছে নাম প্রিফারেডটা হ্যাঁ প্রিফারেড আসলেও কিন্তু এই একই কাজই করতে হবে আচ্ছা এখন আসো ডিভিডেন্ড 3 টাকা পারচেজ প্রাইস p0 32 টাকা সেল প্রাইস p1 28 টাকা টাইম পিরিয়ড 1 বছর নাম্বার অফ শেয়ার 100 এই টাইম পিরিয়ড আর নাম্বার অফ শেয়ার এটা নো নিড এটা আমাদের সূত্রে কোনো ব্যবহার নেই এগুলো পড়ে থাকবে হবে তাহলে উপরে আমাদের ডিভিডেন্ড p1 p0 তিনটে মান দরকার তিনটেই পেয়ে গেছি তাই না বাস হিয়ারে আমরা মানগুলো লিখলাম সূত্রে পোস্টিং দেওয়া হলো ক্যালকুলেশন করে ফলাফল মাইনাস প্লাস যে কোনটা হতে পারে এটা কত এটা কি মাইনাস হয়েছে না রোমিও এটা কি আছে মাইনাস হয়েছে এখন আমি আরেকটা রিকোয়ারমেন্ট বাদ দিয়ে চলে যাচ্ছি ক্যালকুলেশন অফ রিটার্ন রিলেটিভ এটা মনে ছিল না আমার দেখো রিটার্ন রিলেটিভের সূত্র হলো ইন্টারেস্ট প্লাস p1 ডিভাইড বাই p0 তাই না প্রথমটা যখন বন্ড করতেছিলাম তখন ইন্টারেস্টের পরিমাণ কত ছিল 110 টাকা তাই না আর p1 এর মান 1050 টাকা আর p0 এর মান কত 950 তাহলে আমরা ওখানে রিটার্ন রিলেটিভ পেলাম 1.221 সেকেন্ড আইটেমে দেখলাম রিটার্ন রিলেটিভ ডিভিডেন্ড প্লাস p1 বাই p0 ডিভিডেন্ড 3 টাকা p1 28 টাকা p0 32 টাকা তাতে 0.969 হইছে নাকি কত গরম লাগছে কত গরম লাগছে হালকা লাগছে একটু ফ্যান দিলে কাশি আসছে সমস্যা নাই স্যার দাঁড়াও করতে দিই কালকে তো ঠান্ডা গরম করছে হ্যাঁ কালকে যে একটু বৃষ্টি হয়েছে হঠাৎ করে রাত্রে জ্বর কাশি সর্দি ঠান্ডা দেখা হয়ে গেছে এরপরে আসো ওয়ারেন্টির কাজ করি ওয়ারেন্টিতে কি আছে ক্যাশ দেওয়া আছে 10 টাকা প্রাইস পারচেজ প্রাইস p0 220 টাকা আর সেল প্রাইস 280 টাকা এই তো আর কিছু লাগবে না এখন আমরা মানগুলো বসাই ক্যাশের মান হচ্ছে 10 টাকা p1 280 p0 220 এই তো ক্যালকুলেশন করে পেলাম 31.82% এটা আরেকটা রিকোয়ারমেন্ট আছে রিটার্ন রিলেটিভ তো সূত্রটা বসালাম ক্যাশ প্লাস p1 বাই p0 ক্যাশ হচ্ছে আমাদের 10 টাকা p1 আছে 280 টাকা p0 220 টাকা বাস উপরে যোগ করে হয়েছে 290 নিচে 220 ভাগ করলে 1.32 বাস হয়ে গেল অঙ্ক কি ইজি আছে না তাহলে টোটাল রিটার্ন এখন যদি আমরা 10টা অঙ্ক শিখাই তো এইগুলোই তো শিখতে হবে তাই না এর বাইরে তার কিছুই নেই সুতরাং টোটাল রিটার্ন হলে আমরা পারবো টোটাল রিটার্ন আর কোনো সমস্যা নেই এক নম্বর ফরম্যাট আমাদের শেষ
হাসিব, হাসিবুল কি বুঝতে পারছে? রোহান বুঝতে পারছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। হাসিবুল ইসলাম জয়েন করে হয়তো বা ঘুমাচ্ছে, এরকম কিছু করতেছে নাকি? কথা বলতেছে না। জি স্যার। বলছি ঘুমায় আছো? আচ্ছা, বলছি আমরা 1 নম্বর ফরম্যাট শেষ করলাম, কোনো সমস্যা আছে কিনা? সমস্যা থাকলে বলতে হবে। না স্যার। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা 1 নম্বর ফরম্যাট সবাই শিখে ফেলেছি। 2 নম্বরে চলে আসি, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এটার সাংকেতিক চিহ্ন ই আর অবলিক আর বার, এক্স বার, কে বার অথবা অ্যারিথমেটিক মিন এএম। এর মধ্যে আমরা ইউজ করি আর বার এবং এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ই আর, এই দুটো কথাই ইউজ করা হয়, আর বাকিগুলো পরিসংখ্যানে ইউজ করা হয়েছিল। এখন এক্সপেক্টেড রেট অফ রিটার্নের বেসিস আছে 4টা। আমি এখানে দিছি প্রথমে 3টা দিছি না, আরেকটা আমি নিচে রাখছি, ওটা বলবো, কিন্তু বেসিস কয়টা? 4টা। একটাই প্রশ্ন, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, কিন্তু সূত্র আমরা 4 ভাবে লিখবো। কেন? ইনফরমেশনের উপরে বেসিস করে এই সূত্রগুলো পরিবর্তন ঘটে। when given number of years, যখন নাম্বার অফ ইয়ার দেয়া থাকবে তখন সূত্র হবে expected rate of return সমান সমান summation ri divided by number of year। expected rate of return মানে গড়। আচ্ছা, গড়ের সংজ্ঞা কি রোমিও? গড় বাচ্চাদেরকে শেখানোর সময় কি বলা হয়, কি শেখানো হয়? স্যার, রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। হ্যাঁ, রাশিগুলো যোগফলকে রাশির সংখ্যা দ্বারা ভাগ করিলে যে ফলাফল আসে এটাকে গড় বলা হয়। এই তো বাচ্চাদের শেখানো হয়, তাই না? জি স্যার। আমরা সেটাই ইউজ করলাম। এখন এই সামেশন মানে যোগ, আরে আর রিটার্ন, অনেকগুলো রিটার্ন, আই মানে চলক। তো দেখা যাচ্ছে 5-6টা রিটার্ন থাকতে পারে। যদি 5টা রিটার্ন থাকে, 5টা যোগ করে 5 দিয়ে ভাগ করে ফেলবো, 5 গড় হয়ে যাবে, ঠিক না? তাই সূত্র এইভাবে লেখা হয়। আচ্ছা, এখন সব সময় কিন্তু ওই রাশিগুলো যোগফলকে রাশি সংখ্যা দ্বারা ভাগ করে ওগুলো বাচ্চাদের শেখানো হয়েছে। এখন তো তোমরা বড় হয়েছো, তোমাদের ক্ষেত্রে এখন এটা চলবে না, তোমাদের আরো কিছু শিখতে হবে। when given portfolio probability, যখন probability দেওয়া হবে তখন কিন্তু সূত্র হবে summation ri into pi। অনেকগুলো probability থাকবে, probability r এর সাথে গুণ করে করে নিতে হবে, স্পেসিফিক r এর সাথে। এই জন্য summation ri into pi। কখন এই সূত্র হবে? যখন probability দেওয়া থাকবে। প্রশ্ন কিন্তু expected rate of return, find out the expected rate of return। 4টা সূত্র আমরা ইউজ করব এখন, 4টা বেসিসে। 2টা বেসিসের সূত্র বললাম, 3 নম্বর বেসিস when given portfolio weight, যখন ওয়েট দেওয়া থাকবে তখন expected rate of return হবে summation ri wi, ওয়েট। যেখানে pi বলতেছিলাম probability, ওই জায়গায় ওয়েট দেওয়া থাকবে, প্রবাবিলিটির মতো এরকম পয়েন্ট আকারে থাকবে কিন্তু ওয়েট লেখা থাকবে। আচ্ছা, তাহলে আমরা 3টে বেসিস বুঝতে পারলাম। এবার 4 নম্বর বেসিসটা আমাদের এই বইয়ের 7 নম্বর ফরম্যাটে যাও, সিএপিএম। সিএপিএম এর প্রশ্নটা কিন্তু একটাই, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। ওটা 2 নম্বর ফরম্যাটে আমাদের আসে। তো ওই সূত্রটা কখন লিখি? সিএপিএম এর সূত্র কখন লিখি? when given risk free and beta, যখন আমাদেরকে রিস্ক ফ্রি এবং বেটা দেওয়া থাকবে তখন এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। কে বুঝতে পারছে? when given risk free and beta, what is beta? beta কি? ঝুঁকি। beta is a systematical risk, এটা একটা ঝুঁকির পরিমাপ মাত্র। আর রিস্ক ফ্রি মানে কি? ঝুঁকি মুক্ত। ঝুঁকি মুক্ত, ঝুঁকিবিহীন, কোনো ঝুঁকি নেই। ব্যাংকে টাকা ফেলায় রাখলি বছর শেষে এত টাকা আসে, কোনো ঝুঁকি নেই, এটা রিস্ক ফ্রি। ব্যবসায় যদি আমরা বিনিয়োগ করি তখন কিন্তু এটা ঝুঁকি চলে আসে, হয় লস হবে, নাই লাভ হবে, মাঝ যেতে পারে, বেশি হতে পারে, কম হতে পারে, কত কিছু টেনশন, এগুলো হলো ঝুঁকি। আর এটার পরিমাপটাই হলো বেটা। তাহলে বেটা ইজ এ সিস্টেমেটিক্যাল রিস্ক। তাহলে আমরা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন 2 নম্বর ফরম্যাট শিখতে 7 নম্বরের একটা সূত্র সাহায্য নিলাম, এটাও আমরা দেখাবো।
এখন আসি আমরা 2 নম্বর ফরম্যাটে যাই আমাদের বইয়ের ফরম্যাট নাম্বার 2 এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। প্রথমে কি কি দেওয়া আছে সেটার উপর বেসিস করে সূত্র হবে। আমরা কয়টা বেসিস শিখলাম? 4টা। when given number of year, when given probability, when given portfolio weight, when given risk free and beta, এই সাইডে কথা বলেছি না? এখন দেখা আছে রিটার্ন অফ টু সিকিউরিটি ফর লাস্ট 5 ইয়ার্স, এখানে 5 বছর লেখা আছে না? when given number of year, তাহলে প্রথম সূত্রটা হবে রোমিও, হ্যাঁ ওই যে সামেশন ri ডিভাইড বাই n, হ্যাঁ ওই সূত্র কেন হবে? নাম্বার অফ ইয়ার দেয়া আছে তাই। প্রবাবিলিটি দেওয়া নেই, পোর্টফোলিও ওয়েট দেওয়া নেই, রিস্ক ফ্রিও দেওয়া নেই, নাম্বার অফ ইয়ার দেওয়া আছে। ওই 4টার ভিতরে একটা থাকবে, যেটা থাকবে সেই সূত্র আমরা অ্যাপ্লাই করব। কিন্তু প্রশ্ন তোমার ওই একটাই, ক্যালকুলেট দা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। এক এক্সপেক্টেড রেট অফ রিটার্নের সূত্র 4টা, কোন সময় কোন সূত্র অ্যাপ্লাই করতে হয় এখন ক্লিয়ার হয়ে গেছে তো? জি স্যার। হ্যাঁ তাহলে দেখো এখানে আমাদের স্টক এ, সেখানে 4টা পার্সেন্টেজ দেওয়া আছে, 5টা দেওয়া আছে 5টা বছরে, একটা দেওয়া আছে মাইনাস আর 4টা দেওয়া আছে প্লাস। সূত্রটা আগে লিখলাম, উই নো দ্যাট আমরা জানি এক্সপেক্টেড রেট অফ রিটার্ন সামেশন ri বাই n, আর এর মান 5টা, r1 2 3 4 5, নিচে n এর মান 5, উপরে 4টা যোগ আর একটা ব্র্যাকেটের ভিতরে মাইনাস করা হয়েছে, 4টা যোগ করে 2 বাদ দিয়ে দিবা, দিলে 35 ভাগ 5, 5 7 35, 7 হলো অ্যানসার। বি স্টক বি, 5টা মানের ভিতরে একটা মাইনাস আছে 4টা প্লাস আছে, মান বসাই উপরে দেখলাম 25, নিচে 5, ভাগ করলে 5 5 25। ওকে তাহলে ক্লিয়ার হয়ে গেল, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অ্যানসার হয়ে গেছে, আর কিছুই নেই। এখন এটা দেখা যাচ্ছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন যদি আমরা এই সাইডটা বেসিসে আলাদা করি না শিখি, দেখা যাচ্ছে তুমি একটা বই থেকে একটা শিখে গেছো হয়তো বা বাকিগুলো জানো না, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন মাথার ভিতরে ওইটাই আছে, এইরকম ভাবে মানে ভাগ করতে হয়, এইভাবে মানে গুণ করতে হয়। হ্যাঁ 4টে বেসিস যদি না জানা যায় পরীক্ষার হলে যাই অ্যানসার সে করছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন কিন্তু ভুল করে ফেলেছে, হয়তো বা দেখা যাচ্ছে সে গুণ করতে ভাগ করতে চাইছে, ভাগ করতে গুণ করতে চাইছে। এখন তো আমরা আলাদা করে শিখালাম, তাহলে কি আর ভুল হবে? নির্ভুল অ্যানসার করতে হবে। প্রশ্ন দেখার সাথে সাথে যদি আমাদের অ্যানসারটা মাথার ভিতরে চলে আসে তাহলে নির্ভুল অ্যানসার হওয়ার 99% সম্ভাবনা থাকে। আর প্রশ্ন দেখে যদি আমরা চিন্তা করতে থাকি এটা কোন অধ্যায়, কি চাইছে, কিভাবে করব, কেন করব, এইসব চিন্তা করতে করতে তো মাথা সব প্রিভিয়াসে ভুল হয়ে যাবে। নাম্বার 2, stock X and stock Y have the following in probability, এই যে probability distribution, তাই তো? probability distribution, হ্যাঁ probability distribution লেখা রয়েছে না, তাহলে এটা probability অঙ্ক হবে। তাহলে probability দেয়া আছে, stock X দেয়া আছে, stock Y দেয়া আছে, calculate the expected rate of return for each stock। পাইছে অঙ্কগুলো মিলতেছে না? জি স্যার, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখন আসো এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, যেহেতু প্রবাবিলিটি দেয়া আছে সুতরাং এটা গুণ করতে হবে। উই নো দ্যাট আমরা জানি এক্সপেক্টেড রেট অফ রিটার্ন সমান সমান সামেশন ri ইনটু pi, এই যে মানগুলো বসিয়ে পাই। হ্যাঁ তারপরে রোমিও বুঝতে পারছো মানটা? গুণ কিভাবে করেছি? -10 সাথে 0.10 গুণ করেছি, -10% তো পার্সেন্ট গুণ করবা না, পার্সেন্ট ক্যালকুলেটর উঠাবা না, উঠাবা 10 গুণ 0.10, তাই তো? তাতে -1%, এরপরে 2 লিখবা, পার্সেন্ট লিখবা না, 2 গুণ 0.2, 0.040%, এই পার্সেন্টটা কমান রেখে দিবা, বাস। ওকে x আর y দুটোই এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বুঝতে পারলে। নাম্বার 3 তে যাও, when given portfolio weight, আচ্ছা পোর্টফোলিও জিনিসটা বোঝো? পোর্টফোলিও জিনিসটা কি? আসলে পোর্টফোলিও হচ্ছে একগুচ্ছ টাকা এক জায়গায় বিনিয়োগ না করে ভিন্ন ভিন্ন জায়গায় বিনিয়োগ করাকে পোর্টফোলিও বলে। তোমার যে টাকাটা আছে ওটা মনে করো 100%, তোমার টাকার 20% এ স্টকে বিনিয়োগ করলে, বি তে তুমি 30% বিনিয়োগ করলে, তাহলে 50% কভারেজ হয়ে গেল। সি তে মনে করো 30% ইনভেস্ট করলে, তাহলে 80% চলে গেল, আর 20% ডি তে ইনভেস্ট করলে। আয় হওয়ার সময় সবে তো একরকম আয় হবে না, কম বেশি হবে। এভারেজ আয় কত? এখন ওই যে পার্সেন্টেজ দিছি না আমরা, যত টাকা যেখানে বেশি বিনিয়োগ করেছি
বেশি আসবে, যদিও রেট কম বাট টোটালে তো বেশি আসবে। এই জিনিসগুলো আমরা এখন শেখাবো। এই যে পোর্টফোলিও, হ্যাঁ বলছে ফোর সিকিউরিটি হ্যাভ দ্য ফলোইং এক্সপেক্টেড রিটার্ন। স্টক এ বি সি ডি কয়টা হলো? চারটা স্টকে ইনকামের হার, একটা 12, একটা 20, একটা 15, একটা 10। এখানে বি তে কিন্তু ইনভেস্ট এই ইনকাম বেশি হয়েছে। এখন বিনিয়োগ কোথায় কেমন করেছিলাম সেটা আমাদের নিচে বলা হবে। তার আগে বলছে ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। তুমি এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করে দেখাও ফর ফোর সিকিউরিটি আন্ডার দ্য ফলোইং কন্ডিশন। কন্ডিশন গুলো কি? নাম্বার 1, পোর্টফোলিও ওয়েট আর ইকুয়াল। মনে করো ওয়েট তোমার সমান সমান, মানে প্রত্যেক জায়গায় প্রত্যেকটা সিকিউরিটিতে সমান বিনিয়োগ করেছিলে। কয়টা সিকিউরিটি? 4টা। আমরা জানি 100% হচ্ছে আমাদের মোট, তাই না? তার মানে 1 100% তো পার্সেন্ট বাদ দিয়ে আমি 1 ধরি। 1 কে যদি আমি 4 ভাগ করে ফেলি তাহলে প্রতি ভাগে কত আসবে? 0.25 0.25, হ্যাঁ 25 0.25 25 25 এটা আসবে। তাহলে ওয়েট সমান হয়ে গেছে তাই 25 হয়েছে। তাহলে 1 নম্বর লিখলাম এক্সপেক্টেড পোর্টফোলিও এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। কেমন ভাবে সূত্রটা লিখেছি দেখো। রিটার্ন এ ওয়েট এ, রিটার্ন বি ওয়েট বি, রিটার্ন সি ওয়েট সি, রিটার্ন ডি ওয়েট ডি। হেয়ারে একসাথে লিখে দিলাম। সবাই যেহেতু সমান তাহলে 1 কে 4 দ্বারা ভাগ করলে 0.25 25 25 4 বার। এই 25 গুলো ওই প্রবাবিলিটির মতোই গুণ হবে ব্র্যাকেটের ভিতরে। 12% ইনটু 0.25 প্লাস 20% ইনটু 0.25 প্লাস 15% ইনটু 0.25, এভাবেই ক্যালকুলেশন করে নেওয়া হলো। ঠিক তো? স্যার যদি 5 জন থাকে তাহলে 5 দিয়ে ভাগ দিব? হ্যাঁ, তোমার মেয়ে একটা বেড়ে গেল, দেখা যাচ্ছে সে আরেকজন হয়ে গেল, 6 হতে পারে। বুঝতে পারছি স্যার। তুমি বুঝবা না, কে বুঝবে? নাম্বার 2, পোর্টফোলিও ওয়েট আর 10% ইন এ। বলছে এ ইনভেস্টে, এ বিনিয়োগ, এ সিকিউরিটিতে 10% বিনিয়োগ করেছিলাম। আচ্ছা 100% এর মধ্যে যদি 10% এতে এঙ্গেজ হয়ে যায় আর রিমাইনিং থাকে কত? 90। উইথ দ্য রিমাইনিং ইকুয়ালি ডিভাইডেড অ্যামং আদার 3 স্টক। অন্য 3টে স্টকে ওই 90% সমান করে ভাগ করে দাও। তাহলে 0.3 0.3 0.3 হবে ওরা, তাই না? এই যে সেটা দিলাম। আর এ রিটার্ন এ ওয়েট এ, রিটার্ন বি ওয়েট বি, রিটার্ন সি ওয়েট সি, রিটার্ন ডি ওয়েট ডি। বাস ওকে। এখানে হিয়ারে দেখো রোমিও এ হচ্ছে 0.10 আর এখানে ওয়েট ওই যে পরবর্তী যেগুলো বি সি ডি এরা সবাই মিলে 0.90 কে ভাগ করে দিলাম 0.3333। এই বুঝতে পারছো? অ্যানসার হয়ে গেল পোর্টফোলিও রিটার্ন। অনেক ইজি আছে না? হ্যাঁ, বুঝে নিতে পারলে ইজি, না বুঝলে তো অনেক থাকবা বিজি, তারপরে দেখবো হচ্ছে না কোনো ইজি। হ্যাঁ। নাম্বার 3, the portfolio weight are 10% in each A and B. A এবং B দুই জায়গায় আমরা 10% 10% করে বিনিয়োগ করেছি। তাহলে এখানে 20% এঙ্গেজ হয়ে গেছে। আর থাকলো কত? 80। ওই 80% with the remainder equally in each C and D. সি এবং ডি এর ভিতরে 80% দুইজনকে সেম ভাবে ভাগ করে দিলে 0.40 হয়ে যাবে। সাউন্ড কারে তাহলে আমরা 3 নম্বরটা এইরকম দেখালাম। এ হচ্ছে 0.10, বি 0.10 আর সি এবং ডি দুইজন মিলে 0.40, তাই না? বাস মানগুলো বসানো শিখে ফেলেছি। সবাই পারবে? তাহলে পোর্টফোলিও ওয়েট দিয়ে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করা শিখে ফেলেছি। প্রবাবিলিটি দিয়ে শিখলাম, ওয়েট দিয়ে শিখলাম, এরপর নাম্বার অফ পেয়ার দিয়ে শিখলাম। বাকি আছে একটা, সেটা হলো রিস্ক ফ্রি যদি থাকে। when given risk free and beta, at present suppose the risk free 12% and the expected return on the market portfolio is 16%. Market portfolio there is 16% আর risk free 12%. Find out the expected rate of return. এটাই প্রশ্ন। 4 stock 4টা with the their expected beta 4 রকমের। risk free 4 জনের সবাই সমান, মার্কেট রিটার্ন সবাই সমান, কিন্তু বেটা 4 রকমের। তো 4টি স্টক একসাথে বের করতে হবে রিটার্ন। তাহলে ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অ্যাকর্ডিং টু সিএপিএম
ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলের নিয়ম অনুযায়ী উই নো দ্যাট আমরা জানি সূত্রটা লিখলাম এক্সপেক্টেড রেট অফ রিটার্ন সমান রিস্ক ফ্রি প্লাস বেটা এই শেষেও এখানেও দেওয়া যায় প্রথমেও দেওয়া যায় ব্র্যাকেটের এক সাইডে দিলেই হলো আমি অবশ্য প্রথমে দিয়ে দিলাম RM মাইনাস রিস্ক ফ্রি স্টক এ স্টক বি সি সবার এক্সপেক্টেড এই রিস্ক ফ্রি 12% ঠিক আছে ব্র্যাকেটের ভিতরে 16% মাইনাস 12% সবার জন্য ঠিক আছে বেটা কিন্তু চার জনের চার রকমের 1.35 0.85 1.20 1.75 এখন আমি সামনের দিকে এগিয়ে গেলাম রিস্ক ফ্রি তো 12 ঠিক আছে 16 থেকে 12 বাদ দিলে কিন্তু 4 থাকে তার সাথে বেটা গুণ করে নিলাম নিয়ে যা হলো যোগ করলাম 17.40% आंसर প্রথমটা দ্বিতীয়টা আসো 15.40 হইছে তারপরে 16.80 লাস্ট এটা হইছে 19% কি রোমিও বুঝতে পারছে কোনো অসুবিধা হয়নি তো ফাইন্ড আউট থেকে মানে কতটা রেগুলেট করে হ্যাঁ ওই প্রশ্নটা একটু পড়ে দিতে হবে ফাইন্ড আউট দ্য এক্সপেক্টেড রেটস অফ রিটার্ন এক্সপেক্টেড রিটার্ন ফর 4 স্টক মানে 60টা স্টকের আলাদা আলাদা করে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করো আমাদের এই ফরম্যাটটার নামই ছিল তো এক্সপেক্টেড রেট অফ রিটার্ন তাই না আমরা প্রত্যেকটা অঙ্কের ভিতরে এই একটাই প্রশ্ন পাচ্ছি এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ইনফরমেশনের উপরে বেসিস করে আমাদের সূত্র 4 রকম হয়েছে তাহলে কয় রকমের ইনফরমেশন থাকতে পারে 4 রকমের আমরা তো 4 রকমের ইনফরমেশন বুঝে পেলাম এখন এক্সপেক্টেড রেট অফ রিটার্ন যেটাই আসুক না কেন নির্ভুল আনসার করতে পারবে কিনা পারবে তাহলে টোটাল রিটার্নের কয়টা বেসিস শিখেছি বলো তো টোটাল রিটার্ন 3টা বেসিস কি কি স্যার এটা কি when bond stock আর R&D আচ্ছা এবার 2 নম্বর ফরম্যাটে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এর বেসিস কয়টা শিখলাম 4টা কি কি বেসিস ছিল নাম্বার when given number of year when given probability when given portfolio weight আর when given risk free and beta ক্লিয়ার তাহলে দেখো একটা অধ্যায়ের ভিতরে 8টা নিয়মের অঙ্ক আছে 8 নিয়মের ভিতরে আবার প্রত্যেকটার বেসিস আলাদা আছে এভাবে যদি আমরা শিখতে পারি তাহলে ভুল যাবে কি করে হ্যাঁ এখন তুমি একটা বাজার থেকে বই কিনলে সেই বইটা এরকম করা দেয়া নেই সেই বইতে কিন্তু অঙ্ক আছে হ্যাঁ অঙ্ক আছে সেই অঙ্কগুলো মুখস্থ করে ফেলবে মুক্তার মতো জিকির করে মুখস্থ করে ফেলবে হ্যাঁ হে মুক্তা শুনতেছ নাকি হ্যাঁ স্যার শুনতেছি হ্যাঁ হ্যাঁ শুনতেছে কি স্যারের বই কি পাইছো তুমি হ্যাঁ স্যার এর জন্য তো এটা দিয়ে তো পড়তেছি স্যার এই জন্যই তো অঙ্ক করতে পারতেছি নাইলে তো করতে পারতাম না এই জি, স্যার। ও আচ্ছা যাক আলহামদুলিল্লাহ স্যার আরেকটা তো বই আছে রিসার্চ স্টাডি ম্যাথোডোলজি সেটা তো বের করেন নাই ওটা বের করা লাগবে না ওটা কম্পিউটার ভিতরেই থাক এবছরই আগামী বছর বের করব স্যার তাহলে আমরা কিভাবে পাবো তোমারও কম্পিউটার ভিতরে দিয়ে দেবো এখান থেকে কোন কম্পিউটার ভিতরে ও, পড়াশোনা তাহলে তো স্যার অসুবিধা নাই ও অনেক সুবিধা ঠিক আছে তাহলে এই পর্যন্তই থাকলো কথা কম্পিউটার ভিতরে দিয়ে দিলে খুব খুশি আলহামদুলিল্লাহ তাহলে আমরা চ্যাপ্টার 13 থেকে কি কি ম্যাথ আসতে পারে পরীক্ষাতে কোন কোন অংশ থেকে ও আচ্ছা এই 13 অধ্যায় থেকে মানে 13 নম্বর অধ্যায় থেকে কি কি আসতে পারে হ্যাঁ সুন্দর কথা এখন হচ্ছে কি আসলে আমি এখন বলবো যে সব কয়টা ফরম্যাট থেকে অঙ্ক আসতে পারে আর শেখানোর পরে যাই আমি বলবো যে এটা শেখানোর আগে তো বলবো না তাহলে তো তুমি শিখবাই না কোনো স্যার এটা বলেছে আসবে না থাক এটা গুরুত্ব কম তাই না না শেখার জন্য সবগুলো দরকার 2 নম্বর আমাদের ফরম্যাট 2 নম্বর শেষ 3 নম্বর আসো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমরা পরিসংখ্যানে শিখেছি ফিনান্সে শিখেছি কত জায়গায় তো শিখলাম তাই না এরও 3টে বেসিস আছে when given number of year যখন নাম্বার অফ ইয়ার দেয়া থাকবে তখন সূত্রটা কেমন হবে পরিসংখ্যানে যেটা ব্যবহার করতাম সামেশন RI মাইনাস এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এই যে আর বার মানে কিন্তু এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হোল স্কয়ার ডিভাইডেড বাই n - 1 অবলিক আরেকটা দেওয়া আছে n - 1 দেওয়া নেই শুধু n দেওয়া তাই না এটার ব্যবহার নেই আমাদের বইতে কেন নেই ওখানে আমি লিখে দিয়েছি বিশেষ দ্রষ্টব্য যখন সরাসরি স্টক হতে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে বলা হবে তখন এক বিয়োগ করা লাগবে না ঠিক তো
তাই স্টক থেকে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আসতে হবে এমন অঙ্ক আমাদের নেই, সুতরাং এই সূত্রের ব্যবহার নেই। এই সূত্রের ব্যবহার আছে অন্যদের কাছে, অন্য সিলেবাসে, যেখানে সরাসরি স্টক থেকে টোটাল রিটার্ন বের করা হয়। যেমন এই 1 নম্বর ফরম্যাট করলাম না টোটাল রিটার্ন, ওরকম স্টক থেকে টোটাল রিটার্ন বের করা হয়, টোটাল রিটার্ন থেকে এক্সপেক্টেড বের করা হয়, এক্সপেক্টেড থেকে স্ট্যান্ডার্ডে দেওয়া হয়, একসাথে অনেক বড় করা হয়, তখন ওই এন থেকে 1 মাইনাস করা লাগে না। বুঝতে পারিস? এখন আমাদের ওটা না বুঝলে হবে, প্রথমটা করলেই চলবে। আমাদের যে ইনফরমেশন দেওয়া থাকবে তাতে প্রথম ইনফরমেশন তো প্রথম সূত্রটাই চলবে। when given probability, যখন probability থাকবে তখন কিন্তু আর ওই n দিয়ে ভাগ করা লাগবে না, তখন কি হবে, probability গুণ করতে হবে। কার সাথে গুণ করতে হবে? summation bracket ri minus expected rate of return whole square, তারপরে probability গুণ, তাই তো? এই দুইটা আমাদের বেশি ব্যবহার। এরপর আসো when given portfolio weight, আমরা কিন্তু 2 নম্বর ফরম্যাটে এইগুলোই শিখছিলাম। when given number of year, when given probability, portfolio weight, এটা বলেছিলাম না? হ্যাঁ, এইগুলোই কিন্তু বলেছিলাম। এখন আসো, তাহলে যদি ওয়েট দেয়া থাকে তখন আমরা কি করব? এটা আবার একটু বিষয় আছে যে যদি স্টক 2টা থাকে তাহলে কেমন হবে, আর যদি 3টা থাকে তাহলে কেমন হবে? 3টা হলে একটু বেশি বড় হয়ে যায়। তাই when given portfolio weight, তো পোর্টফোলিও ওয়েট থাকলে আমাদের সূত্র হলো স্ট্যান্ডার্ড পোর্টফোলিও সমান সমান, এবার রুটের ভিতরে ঢোকো, স্ট্যান্ডার্ড এ স্কয়ার ওয়েট অফ এ স্কয়ার স্ট্যান্ডার্ড বি স্কয়ার স্ট্যান্ডার্ড ওয়েট অফ বি স্কয়ার। কয়টা হলো? দুটো না? দুইটা স্টক, স্টক এ আর স্টক বি। এরপরে প্লাস 2 ইনটু ওয়েট এ বি, ঠিক আছে, ইনটু ওই লাস্টেরটা আগে বলি স্ট্যান্ডার্ড এ স্ট্যান্ডার্ড বি, ইনটু পরেরটা বলতেছি কোরিলেশন অফ এবি, সিও দিয়ে একটা হাইফেন দেয়া না, এটা কোরিলেশন অফ এবি মানে আর এর মান। এখন এটা কেটে আমরা আর দিতে পারি, সিও কেটে দেব। হ্যাঁ, সিও কেটে দিয়ে তুমি দাও তো ছোটদের আর দিয়ে দাও, তাহলে আর আর মানে রিলেশন অফ এবি। হয়েছে? হাসিব বুঝতে পারছে? আচ্ছা, এটা আরেকটু দেখান তো স্যার। এই যে দেখালাম স্ট্যান্ডার্ড এ স্কয়ার ওয়েট অফ এ স্কয়ার প্লাস স্ট্যান্ডার্ড বি স্কয়ার ওয়েট অফ বি স্কয়ার, এরপরে প্লাস 2 ইনটু ওয়েট অফ এবি স্ট্যান্ডার্ড অফ এবি ইনটু আর এবি, আর মানে রিলেশন। এটা ছোট হয়ে গেছে, তাহলে সিও কেটে আর শুধু আর দিবি। ও সিও কেটে দিয়ে আমি আর দিয়ে দিয়েছি, সিও তে আবার অনেকে বুঝতে পারে না। আচ্ছা, এরপরে সূত্র বলা হয়েছে পোর্টফোলিও ভেরিয়েন্স, যদি ভেরিয়েন্স হয় স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আর ভেরিয়েন্সের সূত্র কোনো পার্থক্য না, ওই রুট আবারটা বার পাশে এসে স্কয়ার হয়ে গেছে না, তাহলে ওর মাথার পথে রুট সরে গেছে, তাই এরকম দেখা যাচ্ছে, খালি খালি দেখা যাচ্ছে, তাই না? ওইটাই ভেরিয়েন্স, এগুলো লাগে না। আর লাস্টে লিখে দিছি স্যার এটা আবার বলেন 3 পোর্টফোলিও, বলছে যে এই যে আমাদের পোর্টফোলিও যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করলাম যেটা বললাম ওইটারই রুট ওই পাশে ডানি পাশে রুট যদি বার পাশে নিয়ে আসা হয় কি স্কয়ার হয়ে যায় কিনা, স্কয়ার হয়ে গেলে এটাকে ভেরিয়েন্স বলা হয়। কি বলা হয়? ভেরিয়েন্স। বাস হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তারপরে ফর 3 পোর্টফোলিও, যদি দুইটা জায়গায় 3টা পোর্টফোলিও হয় তাহলে এ বি সি একটু বড় হবে কিনা, এবার সূত্র বড় হয়ে যাবে না? আর ভেরিয়েন্স লিখেছি বলে কিন্তু রুটটা নেই, স্ট্যান্ডার্ড লিখলে রুট থাকতো, ঠিক না? ওই রুটটা বার পাশে এসে কিন্তু স্কয়ার হয়ে গেছে, ভেরিয়েন্স হয়ে গেছে। এখন এ বি না লিখে 1 লিখেছি, স্ট্যান্ডার্ড 1 ওয়েট অফ 1 স্ট্যান্ডার্ড 2 ওয়েট অফ 2 স্ট্যান্ডার্ড 3 ওয়েট অফ 3, কি 3টা স্টক না, এই জন্য 3 পর্যন্ত গেছি। কিন্তু এবার 2 ওয়েট এ বি আবার ইনটু 2 ওয়েট এ বি বলতেছি কেন, 1 2 তারপরে আর 1 2, এই ওয়েট 1 2 এর সাথে আর 1 2 গুণ আছে, এবার প্লাস 2 ইনটু ওয়েট 1 3 আর 1 3 আবার 2 ওয়েট 2 3 আর 2 3, তাহলে আর এর মান কয়টা লাগলো এখানে? 3টা।
কারণ রিলেশন যখন আমরা বের করেছি তখন কিন্তু 1 এর সাথে 2 একবার, 1 এর সাথে 3 একবার, 2 এর সাথে 3 একবার, কয়বার হলো? তিনটা রিলেশন। ওই তিনটা রিলেশন এখানে ইউজ করতে হবে। তো এই যে তিনটে স্টকের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেওয়া হয় না। যদি দেওয়া হয় তাহলে আমরা এই সূত্র ইউজ করব। এখন আমরা চললাম সবাই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করব 3 নম্বর ফরম্যাটে। এখন ক্লাস শেষে জয়েন্ট হচ্ছে কে দেখি? সিয়ারা, আবু তালহা, শাইন। সে কি 4th ইয়ারে পড়ে নাকি? 3rd ইয়ারে না শাইন? A company is considering the project X with the following information. ইনফরমেশন গুলো দেওয়া হয়েছে। উপরে প্রবাবিলিটি লেখা আছে, প্রথমে কিন্তু নাম্বার অফ ইয়ার দেওয়া হয়নি, প্রবাবিলিটি। ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন when the expected rate of return যেখানে 8.5% দেওয়া আছে, ঠিক তো? তাহলে আমরা এটা লিখলাম ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এক্সপেক্টেড রেট অফ রিটার্ন যেহেতু আছে, তাই সূত্র লিখে দিলাম উপরে রুট ওভারের ভিতরে সামেশন RI মাইনাস এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হোল স্কয়ার ইনটু PI। প্রবাবিলিটি কিন্তু 5টা, রিটার্নও 5টা, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন 8.5% একটাই। তাহলে 40% থেকে 8.5% বাদ দিলাম হোল স্কয়ার ইনটু 0.10 প্লাস 10% থেকে 8.5% বাদ দিলাম হোল স্কয়ার ইনটু 0.20, তারপর এটা 0.10 20 10। এরকম কয়টা অপশন আছে রমিও? 5টা। ক্যালকুলেশন করবা, প্রথমে ভিতরে বিয়োগ করে নিবা, নিয়ে স্কয়ার করবা, তারপরে প্রবাবিলিটি গুণ করবা, ফলাফল চলে আসবে 10.66%। কি ক্লিয়ার? প্রবাবিলিটি দেয়া ছিল। এবার পরেরটা আসো। কয়টা ওয়েট দেওয়া রয়েছে, এটা প্রবাবিলিটি দেওয়া রয়েছে। রিসিসিশন নরমাল আর বুম। রিসিসিশন মানে ডাল সিজন, যেখানে অবস্থা খুবই খারাপ, যখন দেখাচ্ছে বেশি কিনা হয় না, ওই সময় বলে না ডাল সিজন। তো রিসিসিশনে কি কি আছে আমরা একটু প্রস্ত উপর থেকে পড়ি। মিস্টার হেনরি ক্যান ইনভেস্ট ইন হাই বুল স্টক এন্ড সোলো বার স্টক। এটা আছে হাই বুল আর এটা আছে সোলো বার। তাড়াতাড়ি বড় লোক হওয়ার জন্য হাই বুলে ইনভেস্ট করে, আর আস্তে আস্তে ব্যবসা করতে করতে বড় হবে, এরকম সোলো বার। His projection of the return on this the two stock are as follow. নিচে দেওয়া হলো state of economy, recession, normal and boom. Probability দেওয়া হয়েছে 0.25, 0.6 আর 0.15। রিটার্ন অফ হাই বুল, যখন ডাল সিজন তখন হাই বুলে কিন্তু লস হয়, কারণ যখন আমাদের করোনার জন্য বন্ধ ছিল তখন মার্কেটে এইসব বড় বড় মার্কেটে যাদের দোকান এগুলো বন্ধ ছিল, মার্কেটে ঢুকতে দিচ্ছে না, সরকার বন্ধ করে দিচ্ছে না, কিন্তু ভাড়া দিতে হয়েছে না। তো মাসে মাসে ভাড়া দেওয়া, কর্মচারীদের বেতন দেওয়া, এটা কি লস না? আবার যখন মার্কেট খুলে দেওয়া হয়েছে তখন অন্যান্য ব্যবসার থেকে ওদেরকে ব্যবসা কিন্তু খুব জম দেওয়া, লাভ বেশি মার্কেটে। তো এরকম হয়েছে যে ডাল সিজনে লস হয়েছে 2%, পরে আবার 9.2% লাভ, এরপরে যখন বুম ভালো অবস্থা ঈদের সময় তখন একটু বেশি লাভ হয় না। এরপরে আসো সোলো বার, যেটা এটা ডাল সিজনেও 5% আর নরমালি 6.2 আর খুব বেশি হলো 7.40। আচ্ছা, এই ধরনের ব্যবসার নাম বলতে পারবা? মুদিখানা দোকান। মুদিখানা দোকান মানে হ্যাঁ, এখানে কিন্তু সব সময় সমান থাকে, লস নেই। প্রতিদিন কিছু না কিছু নিত্য নৈমিত্তিক দৈনন্দিন জিনিসগুলো বেঁচে কেনা হবেই, তাই না? এই জন্য এখানে লস নেই, কিন্তু লাভ এরকম কম কম দেখাচ্ছে। খুব সিজন মানে ঈদের বাজার, তারপরেও কি বেঁচে কিনা আমারই খুব বেশি লাভ করবে এমন না, কিন্তু কমও করে না। কিন্তু কাপড়ের দোকান হলে প্রচুর লাভ করে, ঠিক না? হাই বুল আর সোলো বার নিয়ে আমরা আলোচনা করলাম। এখন বলছে ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রিটার্ন অন ইচ স্টক। এই দুইটা স্টকের এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আগে বের করো। প্রবাবিলিটি কিন্তু আছে, কি দিয়ে গুণ করবা? প্রবাবিলিটি দিয়ে গুণ করবা। তাহলে এক্সপেক্টেড রেট অফ রিটার্নের সূত্র কি? সামেশন RI PI, ঠিক তো? তিনটে রিটার্নের সাথে তিনটে প্রবাবিলিটি গুণ করে যোগ করে ফেলো, ব্যাস। 16 বারে দেখো তাই আসলো 6.08 আর এটা হলো 7.33। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হলো কিন্তু। 2 নম্বর কি? ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ রিটার্ন অন ইচ স্টক। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করতে হবে। তাহলে দুইটা স্টক আছে না,
এবার আসো প্রথমে সূত্র লিখলাম সামেশন আর আই এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হোল স্কয়ার ইনটু পিআই। হাই বুলের জন্য মানগুলো লিখলাম, প্রথমে 2% ছিল -2%, তার থেকে মাইনাস হবে 7.33 হোল স্কয়ার ইনটু 25, তারপরে প্লাস 9.20 মাইনাস 7.33 হোল স্কয়ার ইনটু 0.60। এভাবে ক্যালকুলেশন করে ফলাফল আসলো লাস্টে কত 5.80%। এটা হলো হাই বুলের জন্য পরিমিত ব্যবধান। এবার আসি স্ট্যান্ডার্ড ডিভিশন 16 বারে আসলো কত 0.75। যাদের ভেরিয়েন্স কম, বেশি আপ ডাউন করে না, তাদের ভেরিয়েন্স কম আসে, স্ট্যান্ডার্ড কম আসে। আর স্ট্যান্ডার্ড যাদের কম সেটা ভালো কোম্পানি অবস্থা ভালো। আর যদি আপ ডাউন বেশি করে তাহলে অবস্থা বেশি ভালো। সাপোজ দেখা যায় সাকিবুল হাসান খেলা করে, মাঝে মাঝে সেঞ্চুরি করে, মাঝে মাঝে 0 রানে আউট হয়, এরকম আছে না? তাহলে ভেরিয়েন্স বেশি, এই ধরনের প্লেয়ার ভালো না। আবার কিছু প্লেয়ার আছে সেঞ্চুরি করতে পারে না কিন্তু 0 রানে আউট হওয়ার রেকর্ড নেই, রাখ নাকি? তাহলে এই ধরনের প্লেয়ারদেরকে ওপেনিং এ উঠানো যায় এবং ভরসা করা যায়। আর মাইরিং কাটিং প্লেয়ার ওগুলো ভরসা করা যায়, ওগুলো ভরসা করি সবাই। যখন 6 রানে 36 রান, 6 বলে 36 রান দরকার, তখন ওদেরকে পাঠাতে হবে, যা 6টা বাড়ি মার, যদি 6 হয় তাহলে জিতলো, না হারলে গেল। তখন মুশফিকরে পাঠালে হবে না, মোহাম্মদুল্লাহ পাঠালে হবে না। তাহলে ভেরিয়েন্স কম হলে সেটা আমাদের জন্য ভালো, বুঝতে পারছো? নাম্বার 3, ক্যালকুলেট দ্য কোভেরিয়েন্স এন্ড কোরিলেশন বিটুইন দ্য রিটার্ন অন দ্য টু স্টক। দুইটা স্টকের ভিতরে রিলেশনও দেখাতে হবে, কোভেরিয়েন্সও দেখাতে হবে, তাহলে একটু বাড়তি কাজ হবে এখানে। এটা দেখো, প্রথমে কোভেরিয়েন্স দুটো আমাদেরকে দেখাতে বলেছে এ আর বি দুইজনের ভিতরে। তাহলে দুইটা স্ট্যান্ডার্ড করলাম না ওখানে উপরে, ওই দুইটা একসাথে করব। এখানে দেখো, প্রথমে সামেশন আর আই মাইনাস এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হোল স্কয়ার ইনটু পি, এটা গেল কিন্তু প্রথম হাই বুলের অংশ। এবার 16 বার আর আই মাইনাস এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হোল স্কয়ার ইনটু পি, এটা কিন্তু 16 বারের অংশ। এখন প্রথমে হাই বুলের অংশ 0.25 দিয়ে গুণ করে আবার 16 বারের অংশ গুণ করলাম প্লাস, এরকম ভাবে 5টা অপশন আমরা এর মধ্যে ঢুকাই ফেললাম, ক্যালকুলেশন করলাম, ফলাফল আসলো 2.84। এটা হলো ভেরিয়েন্স। এবার রিলেশন করতে গেলে সূত্র হলো ভেরিয়েন্স উপরে আর স্ট্যান্ডার্ড নিচেই। স্ট্যান্ডার্ড এ 5.80, স্ট্যান্ডার্ড বি 0.75, নিচে গুণ করে উপরের অংশকে ভাগ করলাম, রিলেশন আসলো 0.653। আর রিলেশনের মান কখনো 1-এর উপরে যাবে না, দশমিকে থাকবে সবসময়। এই অ্যান্সার শেষ। কি ক্লিয়ার এখন? তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডিভিশনের দুটো করলাম। 3 নম্বরটাও করবে বুম, দিস ইজ নরমাল। কি আগের মত না? কি রোমিও একই অঙ্ক? এগুলোই পরীক্ষায় আসবে 10 এর জন্য। হ্যাঁ এইগুলো আসবে। হ্যাঁ স্যার এগুলো তো অনেক বড় অঙ্ক। 10 একটু অনেক বড় নাম্বার, 4 তো ছোট নাম্বার। বড় অঙ্ক বড় নাম্বার, ছোট অঙ্ক ছোট নাম্বার। জি স্যার। হ্যাঁ স্যার এগুলো অনেক বড়। অনেক বড় হলে বললাম না, বড় বড় নাম্বার হবে। মুক্তারানী বুঝেছে এই বিষয়টা, যে বড় নাম্বার বড় অঙ্ক, ছোট অঙ্ক ছোট নাম্বার হবে। স্যাররা তো বোঝে কোনটা কত নাম্বার দিতে হবে। 5টা করবে মাত্র এখান থেকে, অনেক হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা 3টা ফরম্যাট শিখে ফেলেছি। কি ক্লিয়ার? পারবে তো সবাই?